স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। দীর্ঘ 17 বছরের টি-20 ক্যারিয়ারের ইতি টানতে চলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি টি-20 সিরিজটা দিয়ে 20 ওভারের ফরম্যাটকে বিদায় জানাবেন বাংলাদেশের এই বর্ষিয়ান ক্রিকেটার। মাহমুদুল্লাহর এই বিদায়ক্ষণে আমরা আসলে তার ক্যারিয়ারের উত্থান পতনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে হাজির হয়েছে আপনাদের সামনে, আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। সাদমান, মাহমুদুল্লাহ এত 17 বছরের দারুণ একটা কেরিয়ার, তার কেরিয়ারে অনেক উত্থান পতন, তার এই কেরিয়ারটা ছোট করে যদি মানে বিশ্লেষণ করতেন। না, আসলে প্রথমে মাহমুদুল্লাহকে থ্যাংক ইউ জানাতে হয়। এত সুন্দর একটা ক্যারিয়ার তিনি আসলে বাংলাদেশকে উপহার দিয়েছেন। অনেক সমালোচনা হয়েছে তাকে নিয়ে তার পুরো ক্যারিয়ার জুড়ে, কিন্তু আসলে তিনি যেই পজিশনটায় খেলেছেন তাতে আসলে জয় আসলেও তাকেই সাধুবাদ জানাতে হবে, পরাজয় আসলেও আসলে তাকেই দোষ দিতে হবে। এরকম একটা পজিশনে তিনি শেষের দিকে বা ফিনিশার রোলে যখন খেলেছেন তখন দিতে হবে। আপনি যেটা বলছিলেন যে আসলে পঞ্চপাণ্ডবের মধ্যে, আমরা যাদের পঞ্চপাণ্ডব বলে থাকি, তাদের মধ্যে আসলে সবচেয়ে আন্ডার রেটেড হয়তো মাহমুদুল্লাহই বলা যেতে পারে। কারণ অন্যান্য যেসব প্লেয়ার রয়েছে তাদের থেকে মাহমুদুল্লাহর মানে অতটা গ্লোরিফাই করা হয় না তার ক্যারিয়ারটাকে, বা যেভাবে করা হয়েছে এখানে। তিনি প্রায় 139টা ম্যাচের মতো খেলেছেন টি-20, যেটা ক্রিকেটিং হিস্ট্রিতে 4 নাম্বার, এবং বাংলাদেশের দ্বিতীয়তে। প্রথমে সাকিব আল হাসান রয়েছেন। এই ক্যারিয়ারটা আসলে তিনি 2016 সালের পর থেকেই হাথুরু সিংয়ের আন্ডারেই কিন্তু তিনি ফিনিশিং রোলে আসলে চলে এসেছেন। তার অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে, তিনি বিগ হিটার হিসেবে আসলে আত্মপ্রকাশ করেছেন। এই 16 সালেই কিন্তু তার ক্যারিয়ারে আসলে মানে সবচেয়ে হয়তো তিনি আজকেও যেটা প্রেস কনফারেন্সে বলেছেন যে ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপে 3 বলে 2 রানের যেটা আসলে তিনি শেষ করতে পারেন, আমরা 1 রানে হেরে গিয়েছিলাম। এটা তাকে আমাদের যেরকম আসলে পোড়ায়, তাকেও সেটা ক্যারিয়ার জুড়ে আসলে পুড়িয়েছে, বা এখনও তিনি এটাকে আক্ষেপ হিসেবে তিনি বলেছেন। আবার সেটাই রিডেমশন হিসেবে 2018 সালে নিদাস ট্রফিতে যদি আমরা দেখি, তাই নিয়ে কিন্তু আমাদের ফাইনাল 2 বলে 6 রান দরকার ছিল, একটা ছক্কা মেরে, সেটা আসলে ইতিহাস। সেটাই আসলে মানে এইটা কিন্তু আমাদের মনে থাকবে। মাহমুদুল্লাহ টি-20 ক্যারিয়ার হিসেবে যদি আমরা কথা বলতে চাই, তখন কিন্তু আমাদের চোখে ফার্স্টে এই নিদাসের ওই সিনটাই আসবে। সো তিনি আসলে ক্যারিয়ার জুড়ে বলার হিসেবেও 40টার মতো উইকেট নিয়েছেন, ব্যাট হাতে 2000+ রান করেছেন। এই পজিশনে থেকে আসলে এইরকম ক্যারিয়ার বাংলাদেশের ক্ষেত্রে খুবই ভালো। আমরা আসলে পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে দেখব যে একটা খুব ব্যালেন্স একটা মানে আমরা একটা পিরিয়ড পেয়েছি, যারা মনে করেন যে ওপেনার হিসেবে রয়েছেন, উইকেট কিপার ব্যাটার রয়েছেন, মিডল অর্ডার ব্যাটার রয়েছেন, ফিনিশার রয়েছেন, একটা বেস অলরাউন্ডার রয়েছেন, তারপরে পেসার ছিলেন মাশরাফি, যিনি ক্যাপ্টেন হিসেবে ছিলেন। সো আমরা ব্লেসড ছিলাম আসলে এই এটা মাহমুদুল্লাহকে দিয়ে। আসলে এই পঞ্চপাণ্ডবের ইতিটা আসলে শেষ হয়ে গেল টি-20তে। আর মানে নতুন যদি ওয়ানডেতে দেখা যাবে, আমরা আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মাহমুদুল্লাহ তার ওয়ানডে ক্যারিয়ারটা এ পর্যন্ত নিয়ে যাবেন। তবে মাহমুদুল্লাহকে নিয়ে আসলে একটা আক্ষেপ কি থাকলো যে মাহমুদুল্লাহ রিয়াদ এত ভালো একজন অলরাউন্ডার। আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটা আসরে দেখছিলাম যে লাস্টের দিকে মাহমুদুল্লাহ বল করে দারুণ সব ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিচ্ছেন। এই মাহমুদুল্লাহকে আমরা আসলে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে পারলাম না। আসলে পরের দিকে প্রথম মাশরাফি যখন ক্যাপ্টেন্সিতে ছিলেন, তখন কিন্তু মাহমুদুল্লাহ প্রপার অলরাউন্ডার হিসেবেই খেলেছেন। মাশরাফি তিনি বলেছেন যে যখন দায়িত্ব দিয়ে কাউকে বোলিং করতে হবে, তখন কিন্তু মাহমুদুল্লাহকে দিয়েছেন তিনি বলাতে, এবং মাহমুদুল্লাহ অনেক সময়ই আমরা আসলে দেখেছি যে ম্যাচ উইনিং বা ভালো একটা বোলিং পারফরমেন্স দিয়েছেন। কিন্তু পরের দিকে আসলে মাহমুদুল্লাহ নিজের থেকেই আসলে হয়তো বোলিং, আবার যে ক্যাপ্টেনরা পরবর্তীতে এসেছেন তারা হয়তো বা এই মাহমুদুল্লাহ অলরাউন্ড ক্যাপাবিলিটিতে এতটা বিশ্বাস করতে পারেননি। মাঝখানে তিনি তো মানে চলে গিয়েছিলেন, তিনি তো আবার নিজের আসলে নিজের ক্যাপাসিটি দিয়ে, নিজের প্র্যাকটিসের জন্য, নিজের মনের জোরে তিনি আবার ব্যাক করেছেন। কারণ তিনি যেই পজিশনটাতে খেলছেন বা যেই রোলটাতে খেলছেন, সেই রোলে আসলে আমরা এখনও কাউকে তেমন একটা খুঁজে পাইনি, যে কারণে আবার সেই মাহমুদুল্লাহকে আমাদের আমরা কিন্তু শামীম হোসেন পাটোয়ারিকে খেলিয়েছি, সৌম্য সরকারকে খেলিয়েছি, আরও এর মধ্যে আফিফ হোসেন ধ্রুব, অনেক ক্রিকেটারই কিন্তু এসেছেন, কিন্তু মাহমুদুল্লাহর এই জায়গাটা কিন্তু পূরণ করতে পারেন। মাহমুদুল্লাহ কিন্তু আজকে বলেছেন যে নতুনদের সুযোগ দিতে আসলে তিনি এই ডিসিশনটা নিয়েছেন। এখন মানে ধরে রাখতে চায়নি পজিশনটা, কিন্তু আসলে আমিও যদি আলোচনা করতে যাই, দেখা যাবে যে এখনও কিন্তু আমরা ওরকম প্রপার কোনো রিপ্লেসমেন্ট পাইনি যাকে আমরা বলতে পারবো না মাহমুদুল্লাহ চলে গেছে আমাদের সামনে। সৌম্য সরকারকে নিয়ে কথা বলতে, সৌম্য সরকারের এত বড় একটা ক্যারিয়ার অলরেডি পাস হয়ে গিয়েছে, কিন্তু উনি কিন্তু এখনও মানে রিলায়েবল হতে পারেননি যে না উনি আসলে ম্যাচ উইনার হিসেবে দলে খেলবেন।
সেক্ষেত্রে জাকির আলী নতুন এসেছেন, আফিফ হোসেনও অনেকদিন হয়েছে খেলছেন, তাদেরকে জায়গা দিতে আসলে মাহমুদুল্লাহ জায়গাটা ছেড়ে দিচ্ছেন। তবে জাকের একটু মনে হয় মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত যতটুকু খেলেছেন তিনি ক্যারিয়ারের ফার্স্ট ম্যাচটাতেই দারুণ একটা হাফ সেঞ্চুরি করে আসলে স্মরণীয় করে রেখেছিলেন। তার কি প্রপার মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট হওয়ার সুযোগ আছে? না, তিনি তো আসলে বোলার হিসেবে খেলবেন না, সো মানে ওই পজিশনের ব্যাটিং ফিনিশিং পজিশনটা যেটা দরকার ছিল আমাদের, কিন্তু নাসির হোসেনও ছিল যাকে আমরা ফিনিশার রোল হিসেবে দেখছিলাম, যে কিন্তু তিনিও কিন্তু ক্যারিয়ারটা বড় করতে পারেননি, সুন্দরভাবে শেষ করতে পারেননি। সো এখনও আসলে আমরা রিপ্লেসমেন্ট পাইনি। মাহমুদুল্লাহকে আমরা ফিরিয়ে আনতে হয়েছে, আমরা মাহমুদুল্লাহকে আসলেই মিস করবো এই জায়গাটায়। অনেক আসলে সমালোচনা রয়েছে, লাস্ট ওয়ার্ল্ড কাপেও তিনি আসলে সমালোচনা তাকে নিয়ে করা হয়েছে। তিনি যদিও শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচটা জিতিয়েছিলেন খুব ভালোভাবে বা ছোট একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে, কিন্তু এরপরেও কিন্তু ম্যাচ হারিয়েছেন আমাদের। কিন্তু উনি কিন্তু বলেছেন যে ফিনিশিং রোলটাই আসলে এরকম যে আপনি সবসময় ম্যাচ জেতাতে পারবেন না, ম্যাচ হারতেই হবে। কিন্তু আলটিমেটলি আসলে এখন আমরা মিস করব, যখন থাকবে না তখনই আসলে মিস করব যে আসলে আমরা কোন পজিশনে আছি। আমরা কিন্তু এখনও আসলে টি-20 বা টেস্টে যেখানেই কথা খেলি না কেন আমরা ওরকমভাবে দেখছি না যে খুব গুছানোভাবে আমরা খেলতে পারছি বা আমরা বড় টিমের সাথে আসলে স্ট্রাগল করছি। আমরা টি-20-তে লাস্ট টি-20 ম্যাচটা যেটা খেললাম ইন্ডিয়ার সাথে, আমরা ইন্ডিয়ার বি টিম বলা যেতে পারে, সেখানেও কিন্তু বাসিত আলী কিন্তু এটাকে বলেছেন যে আইপিএল এর টিম। সেটাই মানে আইপিএল এর একটা টিমকে যদি আপনি নামিয়ে দেন, আপনি জাতীয় দলকে হারে দিতে সক্ষম বা ইন্ডিয়ার একটা আইপিএল টিমে, সেই ক্ষেত্রে আপনি মানে আমরা তাহলে পজিশনটা কোথায় আছি? আমাদের সিনিয়ররা চলে গেল, এখন জুনিয়রদেরই আসলে হাল ধরতে হবে। যখন এই প্লেয়ারগুলো এসেছিলেন ম্যাক্সিমামই কিন্তু প্রথমে তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান বলেন, মুশফিকুর রহিম বলেন, তারা কিন্তু প্রথম থেকেই আসলে দেখাচ্ছিলেন যে তাদের পটেনশিয়ালটা কতদূর, তারা সেইটাই ধরে রেখেছিলেন। তাদের ক্যারিয়ারও কিন্তু বাজে সময় গিয়েছে, কিন্তু এতটাও না যে একদমই ফর্ম খুঁজে পাচ্ছেন না, এত ম্যাচে হাফ সেঞ্চুরি নেই, এরকম নেই। স্পেশালি সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কথা বলতেই হয়, তারা যেভাবে ফর্ম ধরে রেখে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এটা আসলে অবিশ্বাস্য। না হলে তাদের এই অবদানের কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেট আজকে এই অবস্থানে আছে। মাহমুদুল্লাহ রিয়াদের কথাই ধরুন, মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে পরিসংখ্যানটা একটু ভালো, কিন্তু টি-20-তে কিন্তু এতটা খারাপ না মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আমার একটা ব্যক্তিগত আফসোস আছে, মাহমুদুল্লাহ রিয়াদের মতো মানে এত ভালো একজন হার্ড হিটার, এত ভালো একজন ব্যাটারকে আমরা আসলে আইটু উপরে কেন ব্যাট করাতে পারলাম না কেরিয়ারে এতটা জুড়ে। সেই জায়গায় মুশফিকুর রহিম ব্যাট করেছেন, আমরা জানি সাকিব আল হাসান উপরের দিকে ব্যাট করেছেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ মানে এই উপরের জায়গাটা আসলে ব্যাট করে এটার যে একটা রিজন হতে পারে যে উনি ফিনিশিং রোলটা দিয়েছিল, উনি এটা এনজয় করতেন, কিন্তু আপনার ফিনিশিং রোলে আরেকজন প্লেয়ার যদি থাকতো তাকে তাহলে কিন্তু আপনি উপরে নিতে পারেন। আপনি উপরে মাহমুদুল্লাহকে খেলালে তখন মাহমুদুল্লাহ যদি ক্লিক করতে না পারতো তখন কিন্তু তো নিচেও ব্যাটার থাকতো না। সেক্ষেত্রে আসলে বিসিবিরই এটা একটা দায় বলতে পারি আমি, যে বা টিম ম্যানেজমেন্টে, যে আমাদের কাছে আসলে অপশানটা খুবই কম ছিল, একদম ফিক্স জায়গায় প্লেয়ারগুলো ছিল, যেই প্লেয়ারগুলোকে আসলে সেই রোল ছাড়া খেলালে দেখা যাচ্ছে যে অন্য জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে মাহমুদুল্লাহকে মনে হয় যে উপরে খেলালে আমরা ফিনিশিং রোল পেতাম না। এই কারণে কিন্তু আমরা এই যে পঞ্চপাণ্ডব কথা বলি, আমরা 5 জনকে কিন্তু এত 16-17 বছর ধরে পেয়েছি এত বছর ধরে, তারা কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, কিন্তু এই 5 জনের বাইরে কিন্তু আমরা অন্য আর 5 জনকে পাইনি যে আমরা একটা 10 পাণ্ডবের একটা দল বলবো। এটা কি আমাদের ব্যর্থতা? অবশ্যই, মানে আমি তো বললাম আমরা এই 5 জনের আগে যেরকম আমরা বাংলাদেশ টিম ছিল, এই 5 জনের পরে যদি আমরা সেই বাংলাদেশ টিমে ফিরে যাই তাহলে আসলে উন্নতিটা কোথায় হলো? আমাদের স্বপ্নের মতোই থেকে যাবে এই কয়টা বছর। এরপরে যদি আবার শুরু হয় যে মানে আমরা কন্টিনিউয়াসলি খারাপ করছি টি-20-তে, টেস্টে, ওডিআইতে, তখন আসলে উন্নতিটা এখন থেকে আরও ভালো হবে। যেমন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার জন্য বিরাট কোহলি চলে এসেছিলেন, এরকম কিন্তু কেউ এখনো আমাদের মধ্যে নেই যে তাকে ছাড়িয়ে দিতে ওরকম পরিচয়। আমরা তামিম ইকবালকে দেখেছি যে ওপেনিংয়ে অনেক দিন ধরে তিনিই রয়েছেন, তার পার্টনার চেঞ্জ হয়েছে কিন্তু তার রিপ্লেসমেন্ট কেউ আসেনি। এখনও কিন্তু আমরা স্ট্রাগল করছি ওপেনিং। লিটন কুমার দাস যেহেতু মানে মোটামুটি ভালো করছেন, এতটা ধারাবাহিক না কিন্তু লিটন কুমার দাস, তাও আমরা রিলায়েবল তার কাছ থেকে প্রতি ম্যাচে ভালো পারফরমেন্স আশা করি। কিন্তু লিটন দাসের সঙ্গী কে হবে না, এখনও কিন্তু আমরা খুবই ধোঁয়াশার মধ্যে থাকি। যে আমরা লাস্ট বেশ কয়েকটা সিরিজে, লাস্ট টি-20 বিশ্বকাপে আমরা তানজিদ হাসান তামিমকে দেখেছিলাম, কিন্তু ভারতের বিপক্ষে আমরা পারভেজ হোসেন ইমনকে নিয়ে এসেছিলাম। আমরা ভাবছিলাম যে যেহেতু ঘরোয়া ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো একজন ব্যাটিং করেন, পারভেজ হোসেন এর আগেও খেলেছেন, কিন্তু
এবারে ফেরাটা তার জন্য আসলে কামব্যাক একটা ইনিংস খেলে দলের জায়গাটা থিতু করার একটা সুযোগ ছিল। পারভেজ হোসেন ইমনও কিন্তু ব্যর্থ হয়েছেন, সেই জায়গায় বারবার কিন্তু আমাদের এই পঞ্চপাণ্ডবের কথা আসলে আমাদের মনে পড়ে। এক্স্যাক্টলি এটাই, মানে এই যে নতুন প্লেয়াররা যদি আসে, যে নতুন তামিম যে রয়েছে, নতুন সাকিব যে রয়েছে, ইমনের কথা বলছি, ইমন কিন্তু মিডল অর্ডারও খেলতে পারেন। সো এখন যেহেতু জায়গা খালি হচ্ছে, হয়তো টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে যে ওপেনিং স্লটে যদি তামিমকে খেলিয়ে ইমনকে মাঝে খেলানো যায়। মানে এখন প্লেয়ারদের নিজেদের আসলে ইমপ্রুভমেন্ট করতে হবে। আমরা কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকেও ওরকম আশানুরূপ পারফরমেন্স পাচ্ছি না যে আমরা বলতে পারবো খুব ভালো পজিশনে আছি। সো ক্যাপ্টেন সহ বাকি যারা রয়েছে তাদেরকে আসলে পারফর্ম করতে হবে, বড় স্টেজে পারফর্ম করতে হবে। আপনি ইন্ডিয়ার এই টিমটাকে আমরা কিন্তু একটু যদি মানে ভালোভাবে খেলতাম তাহলে কিন্তু এই ইন্ডিয়াকে হারানোর পসিবল ছিল, কারণ আমাদের এইটাই ফিউচার টিম। সো সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ব্যর্থ আছি। নেক্সট আসলে 2টা ম্যাচ রয়েছে, মাহমুদুল্লাহ শেষ 2টা ম্যাচ। হয়তো মাহমুদুল্লাহ যদি এই 2টা ম্যাচ শেষ করে যেতে পারেন, মাহমুদুল্লাহকে কিন্তু আমরা আর পাবো না। কিন্তু অন্য প্লেয়ার যদি শেষ করে যেতে পারে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য পজিটিভ ব্যাপার, যে না, মাহমুদুল্লাহ না থাকলেও আমাদের আসলে প্লেয়ার রয়েছে যে ফিনিশ করে আসতে পারবে। এখন আসলে দেখা যাক, আমরা আসলে মিস করব। আমরা অলরেডি মিস করা শুরু করে দিয়েছি। সাকিব আল হাসান অলরেডি তার শেষ টি-20 খেলে ফেলেছেন। মাশরাফি, মুশফিক, তামিম তো আগেই ছেড়ে দিয়েছেন টি-20। সো নতুন এরা শুরু হচ্ছে। আমরা আশা করব যে অন্তত সেই তাকে ছাড়িয়ে যেতে না পারলে অন্তত তাদের কাছাকাছি পারফরমেন্স দিয়ে নতুন টিম একটা বিল্ড আপ হবে। আমরা আবার আশা করব যে বাংলাদেশ ভালোভাবে খেলবে, ভালো বড় বড় টিমের সাথে ভালো খেলবে, ওয়ার্ল্ড কাপগুলোয় ভালো খেলবে। এই আশা নিয়ে আসলে থাকতে হবে আমাদের। মানে এই 5 জনের আসলে রিপ্লেসমেন্ট আমাদের এখনও নেই হাতে, কখন পাবো আমরা আসলে জানি না। সালমান, জাস্ট ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করে আজকের মতো শেষ করব, যে বাংলাদেশ আগামীকালকে দিল্লিতে সেকেন্ড টি-20তে মাঠে নামছে। এই মাঠটাতে আমরা জানি যে প্রচুর রান হয়, সেখানে বাংলাদেশের ব্যাটাররা আসলে এতটা রানের মধ্যে নেই। যেখানে লাস্ট যে ম্যাচটা ছিল গোয়ালিয়রে, সেখানে 150+ একটা উইকেট ছিল, সেখানে আমরা 127 বা 129 এরকম একটা রান করেছিলাম। দিল্লিতে গিয়ে বাংলাদেশের সুযোগ দেখছেন কিনা কোনো? সুযোগ আসলে তো সবসময় দেখি, মানে সুযোগ তো আমরা আশাই করতে থাকি যে এরকম ভালো খেলবো, কিন্তু আপনি দেখবেন যে এই ইন্ডিয়ার টিমটাও এত গুছানো, এত মানে হার্দিক পান্ডিয়ার নো লুক আপার কাটটা আমার এখনও চোখে ভেসে রয়েছে। আসলে তার এই খেলাটা থেকেই আসলে অনেক কিছু বোঝা যায় যে ইন্ডিয়া কোন পজিশনে রয়েছে আর আমরা কোন পজিশনে রয়েছে। তাসকিনের মতো আমাদের যে স্পিড স্টার, তাকে আসলে মিডিয়াম পেসের মতো করে খেলছে। এখন দিল্লির মতো উইকেটে আসলে কতটুকু ভয়ঙ্কর হয়ে উঠবে ইন্ডিয়ার ব্যাটাররা। অভিষেক শর্মা তো এখনও আসলে খেলেনিও, আইপিএলে দেখেছি তারা কী হচ্ছে। মায়াঙ্ক যাদব আসলে বোলিংয়ে কি ফায়ারটা আসলে দেখায় সেটা এখনও দেখা বাকি রয়েছে। বাংলাদেশ আসলে গুছিয়ে উঠতে পারছে না, আমার যেটা মনে হচ্ছে। অনেকটা মানে পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। মাহমুদুল্লাহ রহমানের পরিবর্তন, সাকিবকে ছাড়া খেলছি আমরা প্রথম সিরিজ এতদিন পরে। সো সেই ক্ষেত্রে আসলে গুছিয়ে ওঠার একটা বিষয় রয়েছে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে লিটন দাস বা উপরে যারা রয়েছে তারা কিন্তু অনেকটা নিজের দোষেই আউট হচ্ছে। ব্যাটিং পিচেও কিন্তু তারা আসলে ভুল শট খেলে তারা আসলে আউট হচ্ছে। এই জিনিসগুলো যদি রিকভার করা যেতে পারে তাহলে একটা ফাইট দিতে পারবো আমরা, আমার মনে হয়। এই ছোট ছোট নিজের ভুলগুলো যদি শুধরে নিতে পারি তাহলে একটা বড় ফাইট দিতে পারবো। আশা করা যাক, দেখা যাক কি হয়। মাহমুদুল্লাহর জন্য অন্তত যদি ম্যাচটা জিতা যায় তাহলে মাহমুদুল্লাহ একটা ভালো রিটায়ারমেন্ট হবে। আমরাও সেটাই আশা করব। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, বাংলাদেশ এবং ভারতের যেই সিরিজটা চলছে সেই সিরিজে আমরা নিয়মিত হাজির হচ্ছি, সিরিজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরটাও ঘনিয়ে আসছে, সেটার বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।